Practice type 1. Point out the present participle and gerund in the following sentence. সেন্টেন্সে তোমরা অনেকগুলো উদাহরণ এখানে দেখতে পাচ্ছ। রেড কালার দিয়ে ভার্বের সাথে আইএনজি করা আছে। ভার্বের সাথে আইএনজি জেরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, ভার্বাল নাউন হতে পারে। আশা করি আমি তোমাদেরকে পড়িয়েছি বিধায় আমি সরাসরি তোমাদেরকে কোনটা জেরান্ড, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল নাউন আমি বলছি তোমাদের মনের সাথে মেলে কিনা তোমরা একটু নিজেদেরকে জাস্টিফাই করে নিয়ে নিও, ঠিক আছে? আবার অন্যভাবে তোমরা বলবে, আমি ব্যাখ্যা দিয়ে দিব, সেটিও হতে পারে। দেখো, শুরুতেই কোশ্চেন নাম্বার 1, একজন পড়ে শোনাও আমাকে। হি হ্যাজ রিউন্ড হিজ লাং বাই স্মোকিং। ধূমপান করে সে তার লাংসটাকে নষ্ট করে ফেলেছে। বাই স্মোকিং, এখানে বাই একটি প্রিপোজিশন। আমরা জানি আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হলে তার জেরান্ট হয়। জিরান্ড হয় স্যার। ধন্যবাদ, একজন বলার চেষ্টা করেছে। তো এক নাম্বারটা জেরান্ড আমরা সবাই মেনে নিয়েছি। 2 নাম্বারটা কে বলতে পারবে তোমাদের মধ্যে? আস্কিং কোশ্চেন ইজ ইজিয়ার দ্যান আনসারিং দেম। প্রশ্ন জিজ্ঞাসা করা সহজ উত্তর করা অপেক্ষা। কোশ্চেন নাম্বার 2। স্যার স্যার এবার একটু খেয়াল করো, পার্টিসিপল এটা। পাশাপাশি দুটি শব্দ যদি থাকে সাবজেক্ট, ভার্বের ঠিক আগে সাবজেক্টে যদি একটা শব্দ থাকতো, তাহলে সেই একটা শব্দ যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওইটাকে তোমরা জেরান্ড বলো। কিন্তু যখন পাশাপাশি অবস্থানরত দুটি শব্দ থাকে, দুটি শব্দ, ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে দুটি শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হওয়ার কথা, অর্থাৎ একটা প্রেজেন্ট পার্টিসিপল একটা জেরান্ড হওয়ার কথা, মানে নাউন হওয়ার কথা, অ্যাডজেক্টিভ আর নাউন। কিন্তু কখন দুটোই নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ নাউন হয়, এটি হলো এক্সেপশনাল রুলস। আমি এটি তোমাদের অ্যানালাইসিস করা হয়নি, এখন আমি তোমাদেরকে 5-6টা উদাহরণ লিখে এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। একটু দেখো সবাই, যে একটু ব্যতিক্রম রুলস। আস্কিং কোশ্চেন ইজ ইজিয়ার দ্যান আনসারিং দেম। প্রশ্ন জিজ্ঞাসা করা সহজ উত্তর করা অপেক্ষা। 3 থেকে 4টা উদাহরণ তোমরা একটু বোর্ডে খেয়াল করো। কথা ছিল সেন্টেন্সের সাবজেক্টে যদি একটা মাত্র শব্দ হয় আর সেই শব্দটাই যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে নিঃসন্দেহে সেটি সাবজেক্ট হিসেবে নাউন বসে। আর নাউন যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন তার নাম জেরান্ড হয়। দেখো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। 38তম বিসিএস এর কোশ্চেন। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। বই পড়া একটি চমৎকার অভ্যাস। প্রশ্ন হলো, এই সেন্টেন্সে ভার্বের ঠিক আগে সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ থাকে অবশ্যই সেটি নাউন। আর নাউন যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার প্রকৃত নাম জেরান্ড। কিন্তু সমস্যা হলো, সাবজেক্টে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন হওয়ার কথা। লাইক স্লিপিং ফক্স, ঘুমন্ত শিয়াল ক্যান নট ক্যাচ হেন, মুরগি ধরতে পারে না। এই সেন্টেন্সে ক্যান নট ক্যাচ হলো ভার্ব, সাবজেক্টে একটা নয় দুটো শব্দ। স্লিপিং ফক্স, ঘুমন্ত শিয়াল, দুটো শব্দ হলে আমি যাদের বেসিক ক্লাস যারা আমার সাথে করেছো তারা অবগত আছো, প্রথমটা সাধারণত অ্যাডজেক্টিভ হয় আর দ্বিতীয়টা নাউন হয়। আর অ্যাডজেক্টিভ যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর নাউন যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার প্রকৃত নাম হলো জেরান্ড। এখন স্লিপিং ফক্স, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা নাউন। অথচ রাইটিং লেটার ইজ অ্যান ওল্ড ট্রেডিশন। রাইটিং লেটার ইজ অ্যান ওল্ড ট্রেডিশন, এখানেও সাবজেক্টে দুটো শব্দ আছে। তাহলে তো দুটো শব্দ হলো, কথা ছিল একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হওয়ার কথা। অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল আর নাউন মানে জেরান্ড। কিন্তু কখন দুটোই নাউন হয়? হওয়ার কথা একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, কখন দুটি নাউন হয় আর কখন সত্যি অ্যাডজেক্টিভ আর নাউন হয়? এটি কি পড়িয়েছি রায়হান তোমাদেরকে? না স্যার, এটা পড়ানো হয়নি। তাহলে সবাই একটু সতর্কতার সাথে খেয়াল করে দেখো। স্বাভাবিক রুলস হলো সাবজেক্টে দুটো শব্দ হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হওয়ার কথা।
কিন্তু বর্তাটা কখন ঘটে আর কখন বর্তায় ঘটে না খেয়াল করো। এই পাশাপাশি অবস্থানরত দুটি শব্দ দিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় তাহলে সত্যিই অ্যাডজেক্টিভ আর নাউন। বিধির কথা বলছি। যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায়, আমি এই দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি সেটি। যেমন স্লিপিং ফক্স, কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম হলো নাউনটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। আমি যদি লিখি ফক্স ইজ স্লিপিং, শিয়ালটি ঘুমাচ্ছে, তাহলে এটি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করা সম্ভব। ফক্স ইজ স্লিপিং, সত্যিই তো শিয়াল ঘুমাচ্ছে বা ঘুমাতে পারে। রানিং ট্রেন, চলন্ত গাড়ি, এটাকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করো। দেখো ট্রেন ইজ রানিং, ট্রেনটি ছুটছে, এটিও সম্ভব। কিন্তু আমি যদি বলি এই দুটো শব্দ দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করো, লেটার ইজ রাইটিং, চিঠি লিখছে, চিঠি কি নিজে নিজে লেখে? না স্যার, হবে না তো। লেটার ইজ রাইটিং, এটা সম্ভব নয়। যেটা কন্টিনিউয়াস টেন্স হয় না অথচ ফর দিয়ে রিপ্লেস হয়, লেটার ফর রাইটিং, লেটার ফর রাইটিং, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না, ফর দিয়ে রিপ্লেস হয়। তখন অ্যাডজেক্টিভ নাম হয়ে দুটোই নাউন। আরেকটা উদাহরণ দাও। রিডিং বুক ইজ মাই অ্যাম্বিশন। বলতো এই দুইটা শব্দ দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো? বুক ইজ রিডিং, বই পড়ছে, বই কি নিজে নিজে পড়ে? নাকি বুক ফর রিডিং, বই, বইয়ের জন্মই হলো পড়ার জন্য, বুক ফর রিডিং, লেটার ফর রাইটিং। খুব সংক্ষিপ্ত লার্নিং। পাশাপাশি অবস্থানটা তো এই দুটি শব্দ দিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন। আর যদি না যায় অর্থাৎ ফর দিয়ে রিপ্লেস হয় তখন দুটোই নাউন। নাউন মানে দুটোই জেরান্ট, এটি জেরান্ট আর এটি তো নাউন, এটা তো আইএনজি নাই। এবার তোমাদের এই লেকচার শিটের প্রশ্নটা একটু দেখো যেটা আমি ওখানে দিয়েছি। আস্কিং কোশ্চেন, এটা কি কন্টিনিউয়াস টেন্স রূপান্তর করতে পারবে তোমরা? এটা বলা যাবে কোশ্চেন ইজ আস্কিং, প্রশ্ন নিজেই জিজ্ঞাসা করছে? না স্যার। হবে না। এখানে কোশ্চেন ফর আস্কিং, কোশ্চেনের জন্মই হলো জিজ্ঞাসা করার জন্য। কাজেই এটা দুটোই নাউন। আর নাউন মানে এই আস্কিংটা এখানে এখানে জেরান্ড হিসেবে এসছে। দুর্বল ছাত্রদের জন্য শর্টকাট, সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যেখানে আছে, যে অবস্থায় আছে, সব সময় জেরান্ড। কখন তা প্রেজেন্ট পার্টিসিপল হয় এটি তারা মনে রাখলেও পারবে। এখন সমস্যা যেটি হয়, আমি এই প্রশ্ন অ্যানালাইসিস করতে যে যেগুলো পড়িয়েছি আগে সেগুলো তোমরা ভুলে গেলে মুশকিল হয়ে যায়। আসো দেখি 3 নাম্বারটা কে কে পারে, বলো দেখি। উই স আ বার্ড স্ট্যান্ডিং অন হিজ হেড। আমরা একটি পাখিকে দেখলাম তার মাথার উপরে বসে থাকে। বলো এই সেন্টেন্স স্ট্যান্ডিংটা কি হবে, জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? এনিবডি এলস? রায়হান, জেরান্ড চিনিবার উপায় তিনটে বলো তো দেখি। স্যার এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওরা ক্লাস মিস করেছে অনেকে, আমি যদি রুলস গুলো মনে হয় স্ক্রিনে দেখিয়ে দিতে পারলে ভালো হতো এমন মনে হচ্ছে এখন। জেরান্ড চিনিবার উপায়টা না কি বলো? স্যার, বলো বলো, কে বলবো বলো। স্যার সাবজেক্ট হিসেবে বসে, হুম। মানে নাউনের জায়গায়। আর হচ্ছে প্রিপজিশনের ঠিক পরে। আর হচ্ছে ভার্বের পরে। ভার্বের ঠিক মানে পরে অবজেক্টের আইএনজি যদি জায়গায়, হয়। তাই না? ঠিক পরে হ্যাঁ, অবজেক্টের অবজেক্টে জায়গায়, যদি যেমন হয়। কোশ্চেন নাম্বার 4 দেখলে ভালো বোঝা যাবে। যেমন দেখো হি হেটস, সে ঘৃণা করে স্পেন্ডিং মানি, অর্থ ব্যয় করতে। এই সেন্টেন্সে ই হেটটা হলো ভার্ব। মেন ভার্বের ঠিক পরে অবজেক্টেই যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওইটার নাম জেরান্ট। অবজেক্ট নিজেই যদি ভার্বের সাথে আইএনজি হয়, এখন এটা অবজেক্ট কিনা কি করে বুঝতে পারবে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই তো অবজেক্ট। যেমন ঘৃণা করে, কি ঘৃণা করে? অর্থ ব্যয় করতে ঘৃণা করে। সে স্পেন্ডিং মানি নিজেই অবজেক্ট। আর অবজেক্টে যদি আইএনজি থাকে ওইটার নাম জেরান্ট। কিন্তু অবজেক্টের পরের শব্দটা যদি আইএনজি থাকে ওইটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কোশ্চেন নাম্বার 3, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? অনেক। এই সেন্টেন্সে ভার্ব হলো স। উই স, আমরা দেখলাম। এটাকে প্রশ্ন করো কি দেখলাম? উত্তর একটি পাখি দেখলাম, এই পাখি হলো অবজেক্ট। আর অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল।
কি বললাম বলো তো এই রুলসটা, রাহান? স্যার, ভার্বের পরে যে অবজেক্ট হিসেবে যে শব্দটা থাকবে সেটা যদি আহ আইএনজি অবজেক্ট যোগ করা থাকে সেটা হবে জেরো, জেরান্ড। আর অবজেক্টের আর পরে যদি অবজেক্টের ভার্বের পরে সাথে থাকলে আইএনজি সেটা থাকে হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারপাস। বিকজ অবজেক্ট নাউন আর প্রোনাউন, আর নাউন প্রোনাউনের পরে আইএনজি বসে এটা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে। এবার আসো সহজ প্রশ্ন, আমি বাই রোটেশনে সবাইকে জিজ্ঞাসা করতে চাই। প্রিয়া বলবে খুলনা এবং শর্মী ঢাকা। তোমরা দুইজন বলবে কোশ্চেন নাম্বার 5, বার্কিং ডগ সেলডম বাইট। ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। এখানে বার্কিংটা কি? এই সেন্টেন্সে ভার্ব কোনটা? বলো। বার্কিং ডগস সেলডম বাইট। এই সেন্টেন্সে ভার্ব হলো বাইট, এটি হলো ভার্ব। সাবজেক্টে সেলডমটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের ধর্ম হলো বিভিন্ন সময় সে ডিস্টার্ব করবে আমাদেরকে, কারণ অ্যাডভার্ব সেন্টেন্সে ভার্বের আগেও বসতে পারে, মেন ভার্বের পরে বসতে পারে। সো সাবজেক্টে এখানে দুটি শব্দ আছে। তোমরা যখন সাবজেক্টে ভার্বের আগে দুটো শব্দ থাকবে তখন একটু থামবে, কারণ প্রশ্নটা তুমি যা ভাবছো তা নয়। একটা শব্দ থেকে যদি আইএনজি থাকে চোখ বন্ধ করে জেরান্ড বলে দেবে। দুটো শব্দ হলে জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, এটি নির্ভর করবে ওই দুটো শব্দকে দিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর নাউন মানে অ্যাডজেক্টিভ আর নাউন। আর যদি না যায় তখন দুটোই নাউন, মানে দুটোই নাউন, মানে নাউন যদি আইএনজি হয় তার প্রকৃত নাম হলো জেরেন্ড। একজন প্রশ্ন করে কন্টিনিউয়াস টেন্স তৈরি করো তো দেখি কে পারবে উইলিংলি। তাপসী বিশ্বাস। ডগ ইজ ওয়ার্কিং। ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে, কথা সত্য। ডগকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, হ্যাঁ ডগ ইজ বার্কিং যখন সত্য হবে তখন সত্যিই সাবজেক্টে দুটো শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, দ্বিতীয়টা নাউন। আর অ্যাডজেক্টিভ যখন আইএনজি হয় তার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। মানে এখানে বার্কিং ডগ এটি প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো সবাই? কোশ্চেন নাম্বার 6 উত্তর করবে আখি, নাইমা সুলতানা, সঙ্গীতা রয়, যে পারবে সেই করবে। কোশ্চেন নাম্বার 6, উই আর ফাইটিং আ লুজিং ব্যাটল। 6 নাম্বার, রুলস সহ বলতে হবে, ক্লাসে অ্যাবসেন্ট থাকলে বলা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় আমি জানি। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের নিজস্ব কোনো জায়গা আছে কি? রুলস শিখিয়েছিলাম, প্রেজেন্ট পার্টিসিপলের একটা স্যার নিজস্ব এর জায়গা আছে। লিঙ্কিং করে আছে আর অনেক সঠিক বলেছে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, বিকাম লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে তো অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, এটা কোনো ব্যতিক্রম নেই। উই আর ফাইটিং আ লুজিং ব্যাটল, আমরা যুদ্ধ করছি, একটি হেরে যাওয়া যুদ্ধ আর কি। উই আর ফাইটিং আ লুজিং ব্যাটল, ফেক যুদ্ধ যেটিকে বলে। তাহলে এই ফাইটিংটা লিঙ্কিং ভার্বের পরে বসেছে, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভ যখন আইএনজি করে হয় তার প্রকৃত নাম প্রেজেন্ট পার্টিসিপল। 6 এবং 7 একই কথা, ইট ইজ ফ্রিজিং কোল্ড, এটাও লিঙ্কিং ভার্বের পরে আছে, ইজ হলো লিঙ্কিং ভার্ব। কোশ্চেন নাম্বার 8 এর উত্তর করবে 8 নাম্বার টুম্পা, মোহাম্মদ রিয়াজ খুলনা, নিতু শবনম খুলনা, বলো কোশ্চেন নাম্বার 8 কি হবে? আশা করি লেখাগুলো তোমরা দেখতে পাও। কোশ্চেন নাম্বার 8, পরে স্যার আইএনজি আছে স্যার। উই আর কনফিডেন্ট অফ উইনিং দ্য ইলেকশন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটার নাম কি? জিরান্ড স্যার, জেরান্ড। প্রিপজিশনের পরে ভার্বের এর সাথে কোনো আইএনজি হলে ব্যতিক্রম নাই, জিরান্ড স্যার। প্রিপজিশন ইজ অলওয়েজ ফলোড বাই দ্য জেরান্ড। প্রিপজিশনের ধর্মই হলো এরপরে ভার্ব থাকলে আইএনজি করে জেরান্ড করতে হবে। 9 নাম্বার, দ্য বয় ক্রাইড থিঙ্কিং দ্যাট হি উড বি হুইপড। তুমি এটা বলো নাজিফা ইমা, 9 নাম্বারটা কি মনে হয় তোমার কাছে? প্রেজেন্ট পার্টিসিপল স্যার। দ্য বয় ক্রাইড, বালকটি কাঁদলো, থিঙ্কিং ভেবে, এটা ভেবে যে হি উড বি হুইপড, হ্যাঁ দ্যাট। তাহলে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট হলো দ্য বয়, ক্রাইড মানে কাঁদলো, থিঙ্কিং ভেবে। তাহলে এখন প্রশ্ন হলো কি কাঁদলো, কাকে কাঁদলো কিন্তু নেই, অবজেক্ট হিসেবে কিন্তু থিঙ্কিংটা এখানে আসেনি।
এটা সত্যিই ব্যতিক্রম একটি উদাহরণ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে প্রেজেন্ট না? পার্টিসিপলই হবে, হ্যাঁ তুমি একটু সঠিক বলেছো। যদি একবারে এক্সেপশনালিটি, আর আমরা এরকম এক্সেপশন নিয়ে তোমাদের মাথা নষ্ট করতে চাই না, কারণ আমাদের টার্গেট হলো ম্যাক্সিমাম যেন তোমরা উত্তর করতে পারো, কাজে এটাকে আমি একবারে এক্সেপশন হিসেবে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 10 এর ব্যাখ্যা দেখি, ক্যান ইউ টিচ মি পেইন্টিং, তুমি কি আমাকে পেইন্টিং শেখাতে শেখাতে পারো? এই সেন্টেন্সটা টিচ হলো ভার্ব, হ্যাঁ, এবং পেইন্টিংটা অবজেক্ট হিসেবে এসেছে। দেখো কি শেখাতে পারো, পেইন্টিং শেখাতে পারো, কাকে শেখাতে পারো, আমাকে। এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট। তোমরা ছোটবেলায় পড়েছো, বাবা আমাকে একটি কলম দিল, কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল, দুটো অবজেক্ট। একইভাবে তুমি কি আমাকে পেইন্টিং শিক্ষা দিতে পারো? কি শিক্ষা দিতে পারো? পেইন্টিং। কাকে? আমাকে। এখানে দুটো অবজেক্ট, আর অবজেক্ট নিজেই যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার নাম হলো জেরান্ড। এবার আসো প্র্যাকটিস টাইপ 2। ঠিক আছে, মৌ বলো এবং অনিক মাহমুদ বাগেরহাট। সলভিং প্রবলেম ইজ স্যাটিসফাইং, এই যে স্যাটিসফাইংটা কি মনে হয়? প্রেজেন্ট পার্টিসিপল Participle, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সবসময় স্যার দশ প্রেজেন্ট নম্বরে পার্টিসিপল পেইন্টিং বসে। কি গ্র্যান্ড হবে? কোনটা বলো? 10 নম্বরে পেইন্টিং গ্র্যান্ড। পেইন্টিং জেরান্ড হবে, কারণ অবজেক্ট হিসেবে বসেছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু তৈরি করা দুটো হয়েছে। ভার্বের পরে তো দুটো আছে, দুটো অবজেক্ট, দুটো ডাবল থাকলে অবজেক্ট। পরে একটা না, থাকতে দুটোই পারে না। দুটোই অবজেক্ট আসলে। দেখো, ক্যান ইউ টিচ মি পেইন্টিং, তুমি কি আমাকে পেইন্টিং শিক্ষা দিতে পারো? কি শিক্ষা দিতে পারো? পেইন্টিং। কাকে? আমাকে। এই সেন্টেন্সের দুটোই অবজেক্ট। অবজেক্ট নিজেই যদি আইএনজি হয় তাহলে জেরা, আর অবজেক্টের পরে যদি আইএনজি হয়। কিন্তু এখানে পেইন্টিং অবজেক্ট, মিও অবজেক্ট, এইখানটাতে সমস্যা। বুঝতে পারছো না? হ্যাঁ, অবজেক্ট চিনিবার জি উপায় স্যার। দীর্ঘদিন ক্লাস করছো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট। কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। জি স্যার। ঠিক আছে, ইটিং টু মাচ মেড মি সিক। আমার মনে হয় আমরা প্র্যাকটিস টাইপ 1 তো করলাম, 2টা আমরা এখন শুরু করব, বাট 1 মিনিটের ব্রেক দিচ্ছি। তোমরা আবার লিঙ্কে ক্লিক করে এখনই ক্লাসে ফিরে আসো।